This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটার পর একটা এই ঘটনা বারবার এই প্রশ্ন সামনে আনছে যে এই বাংলা কি জঙ্গিদের জন্য একেবারে সবথেকে ভালো জায়গা হয়ে যাচ্ছে। তার কারণ ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে তেহরিক উল মুজাহিদিন জঙ্গি। হ্যাঁ, তাই এই প্রশ্নটা আরো ভাবাচ্ছে। ক্যানিং হাসপাতালের সামনে থেকে পাকড়াও করা হয়েছে যাকে, জানা যাচ্ছে তিনি শ্রীনগরের বাসিন্দা, তেহরিক উল মুজাহিদিনের সদস্য, যার নাম জাভেদ আহমেদ মুন্সি। কলকাতা পুলিশ এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে এই জঙ্গিকে। সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, 19শে ডিসেম্বর বাংলায় এসেছিল তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি এই জাভেদ আহমেদ মুন্সি। তার শ্যালক, যার নাম গুলাম গানাই, তার বাড়িতে এসেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এলইটি লস্করি তৈবার হয়ে কাজ করেছিল এই জাভেদ আহমেদ মুন্সি। কয়েকদিন আগে জঙ্গি যোগে মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করে অসমের এসটিএফ। আর সেই রেশ কাটতে না কাটতেই আবারও বাংলায় ধরা পড়লো এই জঙ্গি। সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় কি বাংলা? যে প্রশ্ন শুরুতেই করলাম, যে এই বাংলা কি জঙ্গিদের জন্য দিনের পর দিন নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে, সেফ করিডোর হয়ে দাঁড়াচ্ছে? একটার পর একটা জঙ্গি গ্রেফতারের এই ঘটনায় এই প্রশ্ন আরো বড় সড়ো হচ্ছে। আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিজার, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌভিক। আমি প্রথমেই সিজারের কাছে যাব। পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী। তিনজনকে স্বাগত জানাই। আমি প্রথমেই আমার সহকর্মী সিজারের কাছে যাই। সিজারের কাছ থেকে গিয়ে একবার জেনে নিই যে কিভাবে এই জঙ্গি জাল এতদিন ধরে বিস্তৃত হচ্ছিল, যাকে পাকড়াও করা হয়েছে তার গতিবিধি কিরকম ছিল, কিভাবে তাকে ধরা হলো, একটু ডিটেল সিজারের কাছ থেকে আমি আরো একবার জানবো, তারপর আমি কর্নেলের কাছে আসছি। সিজার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একদম স্পেসিফিক ইনপুট ছিল এই জাভেদ আহমেদ মুন্সিকে কেন্দ্র করে, এবং তার টেকনিক্যাল সার্ভিলেন্সে ধরা পড়ে যে ক্যানিং অঞ্চলে সে রয়েছে, এবং সেটাকে ট্র্যাক করেই বেঙ্গল এসটিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে তাকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, জাভেদ আহমেদ মুন্সি তিনি হচ্ছেন শ্রীনগরের টেংপুরা এলাকার বাসিন্দা, একেবারে প্রপার শ্রীনগরই বলা যায়, সেই টেংপুরা এলাকার বাসিন্দা। এবং প্রথম জীবনে তিনি লস্করি তৈবার সঙ্গে সংযুক্ত ছিলেন, এবং সেই সময় জামিয়াতে আল হাদিস নামে একটি সংগঠনের এক মৌলানা শওকতকে হত্যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল 2009 সালে, এবং পরবর্তীতে এলইটি তাকে কিন্তু ডিজোন করে, অর্থাৎ এলইটি জানায় যে এলইটির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, এবং সেই মামলায় পরবর্তীতে তিনি জামিন পান। এবং তারপর থেকেই তেহরিক উল মুজাহিদিন নামে এই সংগঠন, যে সংগঠন কাশ্মীর উপত্যকাতেই অত্যন্ত সক্রিয় বলে জানা যায়, এবং 1990 সালে তৈরি হলেও যে বিভিন্ন এলইটি এবং জেএসের যে ছায়া সংগঠন হিসেবে যে সংগঠনগুলোর নাম উঠে আসে, সেই রকমই যেমন দ্য রেজিস্ট্যান্ট ফোর্স একটা ছায়া সংগঠন, ঠিক সেরকমই টিইউএম বা তেহরিক উল মুজাহিদিনও একটি শাখা ছায়া সংগঠন হিসেবে তারা কাশ্মীর উপত্যকায় সক্রিয়, এবং তাদের অন্যতম নেতা হিসেবে তিনি কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং তিনি তার আত্মীয়র বাড়ি, তিনি শালা এই গোলাম গানাই, যিনি ক্যানিংয়ে যার বাড়ি, তার বাড়িতে গত 19 তারিখে এসেছিলেন, এবং সেই 19 তারিখে আসার পরই তার এই লোকেশন ট্র্যাক করা হয়, এবং তারপরই গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নগদ কিছু টাকা, একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, এবং সেগুলোকে এই মুহূর্তে দেখা হচ্ছে তার সঙ্গে কারোর যোগাযোগ হয়েছিল কিনা, এবং সবথেকে যে বড় কথাটা হচ্ছে এখানে তিনি এসছিলেন কেন, এবং সেই জায়গাতে একটা বড় প্রশ্ন হচ্ছে এই তেহরিক উল মুজাহিদিন সংগঠন এসছিলেন কেন? তেহরিক উল মুজাহিদিন সংগঠনের সঙ্গে একদিকে যেমন পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে, ঠিক তেমনই কিন্তু বাংলাদেশের একাধিক র্যাডিক্যাল গ্রুপ, ফান্ডামেন্টালিস্ট গ্রুপ এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনেরও শুরু থেকেই যোগাযোগ রয়েছে। আর বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা যায় সেখানে বাংলাদেশের সঙ্গে কোনো সংযোগ স্থাপনের উদ্দেশ্য ছিল কিনা, এবং এখানে কোনো ধরনের মডিউল তৈরি করার উদ্দেশ্য ছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করার এখনো রয়েছে, এবং সেটাই তদন্তকারীরা চেষ্টা করছেন। বেশ বেশ, আমরা একবার সেই ছবিটা দেখি, ওই সময়কার একটা ছবিটা দেখি যাকে পাকড়াও করা হয়েছে। আমি দর্শকদের একবার দেখাই সেই ছবি, তারপর আমি কর্নেল ভাদুরীর কাছে আসছি। সন্দেহভাজন এই জঙ্গিকে যখন আদালতে পেশ করা হয় সেই সময়কার ছবি।
জঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং তাকে বেশ, সেই ছবি আমরা দেখলাম, সেই ছবি আমরা দেখছি। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। আমার সঙ্গে আমার দুই সহকর্মীও রয়েছেন, সিজার রয়েছেন, সৌভিক রয়েছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে বারবার যে প্রশ্নটা এই মুহূর্তে ভয়াবহ আকার নিচ্ছে, যে এ বাংলা কি তাহলে সত্যি এই জঙ্গিদের একটা সেফ করিডর হয়ে উঠছে? তারা কি এই করিডরটা এই ম্যাপে, মানে বাংলার ম্যাপে, বঙ্গ ম্যাপে তারা তাদের জঙ্গি কার্যকলাপের রুট ম্যাপকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন? কি বলবেন আপনি? দেখুন, এটাতে দুটো অ্যাসপেক্ট আছে। একটা ভয়াবহ ব্যাপার কি না সেটা পরের ব্যাপার, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বেঙ্গল বা কলকাতা কি ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। এই দুটোই কিন্তু অ্যাসপেক্ট অ্যাজ পার মি আমরা একটু এক্সাজারেট করছি। কারণ আমাদের দেশে তো দেশের নাগরিক যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারে, আনলেস কেউ খুবই প্রমিনেন্ট মানে পার্সোনালিটি, পাবলিক পার্সোনালিটি, আম জনতা তো কেউ চেনা যাবে না। তো সেই জন্যে কাশ্মীর থেকে এসে ও নিজের আত্মীয়ের বাড়িতে এসে থেকেছে। আগে ইউপিতেও লোকেরা ধরা পড়েছে, কর্ণাটকেও লোকেরা ধরা পড়েছে, তামিলনাড়ুতেও লোকেরা ধরা পড়েছে। তো এরা যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারে, বা এই পার্টিকুলারলি বেঙ্গলে এসে থাকে, বা কলকাতা একটা ভয়াবহ ব্যাপার হয়ে গেছে, এটা একটু এক্সাজারেশন আমার হিসেবে। একটা হিস্টোরিক্যাল পরিপ্রেক্ষিতে যদি দেখা যায়, যখন আমরা মানে আমি যখন ডিপ্লয়েড ছিলাম অপারেশন পাঞ্জাবে খালিস্তানি মিলিটেন্সির এগেনস্টে, তখন অনেক খবর ছিল যে খালিস্তানি টেররিস্টরা এখানে কলকাতায় ভবানীপুরে, বালিগঞ্জে এসে ওরা লুকিয়ে থাকতো, যেটা মানে এই আমাদের এই যোগুবাবু বাজার এটসেট্রা, যেখানে শিখ পপুলেশন একটুখানি বেশি কনসেন্ট্রেটেড ছিল তখনকার দিনে। তো ওরা এখানে এসে লুকিয়ে থাকতো। অবভিয়াসলি নিজের কনফ্লিক্টের জায়গা থেকে বেরিয়ে একটা অন্য দূরের জায়গায় গিয়ে থাকবে, যাতে তাড়াতাড়ি না। বেশ, আমি এখানে স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাই যে আপনি যেরকম বলছেন যে কিছুটা এক্সাজারেশন হচ্ছে, যে অতটাও ভয়ের কারণ নেই, যদি এটাকে কিছুটা স্বস্তির বার্তা হিসেবে দেখি, আপনি তাহলে আমাদের একটু এই বিষয়টা বুঝিয়ে বলুন যে অন্যখান থেকে তারা এখানে আসছে, সে কলকাতা হোক বা অন্যত্র হোক, আপনি যেরকম বললেন লুকিয়ে তারা থাকছেন, তো সেটা যেখানে গিয়ে তারা লুকিয়ে থাকছেন বা গা ঢাকা দিচ্ছেন, সেখানে তাদের ওই ইনফ্রেন্সিক এই জঙ্গি কার্যকলাপ, সেইটা বিস্তারে নতুন কোনো ইকুয়েশন কি বা সমীকরণ কি তৈরি হয়, যদি না যতক্ষণ না তাদেরকে পাকড়াও করা হচ্ছে? সেটা আপনি কি বলবেন? না দেখুন, এই যে যতক্ষণ না পাকড়াও করা হচ্ছে আর ইন্টিগ্রেট করা হচ্ছে, ওদের মানে ভ্যালু অ্যাডেড, মানে ওদের এম প্লাসটা কি, মানে এখানে এসে থেকে শুধু কনফ্লিক্ট জোন মানে কাশ্মীরের থেকে আর ওখানে যে আমাদের সিকিউরিটি ফোর্সেসের প্রেসার আছে ধরা পড়ার থেকে শুধু এসে শুধুমাত্র এখানে লুকিয়ে পড়ে আছে, কি যেমন সিজার বলল যে বাংলাদেশি জঙ্গি যারা সংগঠন আছে এখন বাংলাদেশে, যেটা একটুখানি ডিস্টার্ব সিচুয়েশন, ওটার অ্যাডভান্টেজ নিয়ে ওদের সঙ্গে কন্ট্যাক্ট এস্টাবলিশ, এইটা প্রাইমা ফেসি ধরা পড়বার পরেই ইন্টারোগেশন থেকে বেরোবে। দ্য বেস্ট পার্ট ইজ যে ওরা ও এখানে ধরা পড়েছে তো, আর তাতে বেঙ্গল এসটিএফ এর ইনভলভমেন্ট আছে, মিনস বেঙ্গল পুলিশ আর জেএনকে পুলিশের জয়েন্ট অপারেশনে হয়েছে। মানে এমন না যে বেঙ্গলে ও আশ্রয় পাচ্ছে, মানে অ্যাডমিনিস্ট্রেশন বা বেঙ্গল পুলিশ সক্রিয় আছে এদেরকে ধরার জন্য। বেশ বেশ, সেন্ট্রাল মানে আপনি বলছেন যে তারা জঙ্গিরা যদি অন্যত্র কোনো কারণে এখানে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তারা খুব নিরাপদে এখানে আশ্রয় পাবে না, তার কারণ আইনের রক্ষক যারা তারা সক্রিয় রয়েছেন, তারা এইভাবেই পাকড়াও করবেন। অবশ্যই আমরা এই আশাই রাখবো। আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলেছেন এই বিষয়ে একবার শোনাই আপনাদের, তারপর আবারও আসছি আমি আমার সহকর্মীদের কাছে। যতক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসন
রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ তারা যতক্ষণ সচেতন না হবে এই জিনিসগুলো বারবার চলতে থাকবে। এই তারিকি মুজাহিদিন যেটা, এটা কিন্তু খুব চট করে খুব সাধারণ অর্গানাইজেশন নয়। এদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের যে তাহরিকি তালিবান, যে তার সঙ্গে একটা সরাসরি যোগাযোগ রয়েছে। তার যে জঙ্গি, এটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত চিন্তার বিষয়। আমি জানি না এখনো পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশের ঘুম ভাঙবে কিনা। এই তাহরিকি মুজাহিদিনকে দিয়ে কাশ্মীরে এরা অর্গানাইজেশন করছে, শুধু কাশ্মীর নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। বাংলায় ধরা পড়েছে, কর্ণাটকে এদের জাল ফেলিয়েছে, কর্ণাটক থেকে লোক ধরা পড়ছে, মহারাষ্ট্রে কিছু জায়গায় জাল ফেলিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কনসার্ন অ্যাবাউট বেঙ্গল। ফর হোয়াট এভার রিজন এখনো পুলিশ বা প্রশাসন কিন্তু সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এটা যদি চলতে থাকে এরকম, ন্যাচারালি একটা মেসেজ যাবে অর্গানাইজেশন গুলোর কাছে, টেরোরিস্ট অর্গানাইজেশনের কাছে, যে বেঙ্গলে পুলিশ প্রশাসন বা শাসক দল এরা আমাদের উপর বিরক্ত করবে না, আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারি। বেশ, আপনারা শুনলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি কিন্তু বলছেন যে যতটা সক্রিয় হওয়ার কথা পুলিশ প্রশাসনের, ততটা সক্রিয়তা এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। যদি সক্রিয়তা না দেখা যায় তাহলে সেক্ষেত্রে জঙ্গিদের কাছে এই বার্তা যাবে যে তারা মনে করবে যে ওইখানে পুলিশ প্রশাসন সক্রিয় নয় বলে তাদের কাছে কিছুটা হলেও সেফ করিডর। এ প্রশ্নের উত্তর সময় বলবে। আমরা আপাতত এই গোটা বিষয়টার কোন পথে এগোচ্ছে, আইনি পথে কোন পথে এগোচ্ছে, আমি সেটা জানবো আমার সহকর্মী সৌভিকের কাছ থেকে। সৌভিক, তাকে আদালতে পেশ করা হয়েছে, হোয়াট নেক্সট, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু তাকে আদালতে পেশ করা হয়নি, তাকে বেঙ্গল লকআপে রাখা রয়েছে। আমার ঠিক পিছন দিকে কিন্তু এই বেঙ্গল লকআপ, এর মধ্যেই কিন্তু সেই জঙ্গি রয়েছে জাভেদ মুন্সি, এবং তাকে কিছুক্ষণ আগে কিন্তু ক্যানিং থেকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আলিপুর কোর্টে তাকে প্রডিউস করা হবে। মূলত আজকের ট্রানজিট রিমান্ডে কিন্তু তাকে জম্মু কাশ্মীরে আবার নিয়ে যাওয়া হবে। এবং চিন্তার বিষয় একটাই, যে গোটা 3 দিন ধরে সে কোথায় কোথায় ঘুরেছিল, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কিন্তু আইডি বোম তৈরিতে পারদর্শী ছিল, এবং সেই আইডি বোম তৈরিতে পারদর্শী থাকার পরে তিনি যে বাংলায় এসছে এবং কলকাতায় বা বাংলায় কোথায় কোথায় ছিল সেটা কিন্তু এখন ইনভেস্টিগেশন করা হবে। যদিও এর পিছনে কি কারণ, অর্থাৎ এই বাংলায় এসে তার কি মতলব ছিল, সেটাই কিন্তু জানার চেষ্টা করবে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং তারপরে কিন্তু জম্মু কাশ্মীর পুলিশ তাকে নিয়ে যাবে কাশ্মীরের উদ্দেশ্যে। এবং তারপরে, এবং যেহেতু একেবারে প্রথম পর্যায়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কি কারণে সে এখানে এসেছিল, কতদিন ছিল, কার কার সঙ্গে দেখা করেছে, সমস্তটাই কিন্তু তদন্ত সাপেক্ষ, এবং কিছুক্ষণের মধ্যে তাকে আলিপুর কোর্টে পেশ করা হবে। বেশ, সৌভিক, তোমার সঙ্গে আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমি আবারও কথা বলবো। আমি সিজারের কাছে একবার যাই। সিজার, এখনো পর্যন্ত যেটুকু তুমিও কিছুক্ষণ আগে ডিটেল বললে, কর্নেল ভাদুরী তিনি বলছিলেন যে অতটাও এখানে ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই, কিছুটা এক্সাজারেশন হচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী তিনি বলছেন যে সক্রিয়তা আরও বাড়াতে হবে। কিন্তু যার বাড়ি থেকে, মানে তার যে শ্যালক, যার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই শ্যালকের সঙ্গে কথাবার্তা বলে তিনি কি, তার কার্যকলাপ কি, কোন রকম জঙ্গি কার্যকলাপ বিস্তার করার কোনো প্রয়াস ছিল কিনা, যেহেতু আইডি এক্সপার্ট জানা যাচ্ছে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? তো সাধারণত এই ধরনের যারা অপারেটিভ হয়, এই ধরনের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তারা পরিবারের সদস্যদেরও এই বিষয়ে কিন্তু অনেকটাই গোপনীয়তা রক্ষা করে। এবং যেটা প্রাথমিকভাবে গত রাত্রের থেকে আজকে সকাল পর্যন্ত শ্যালককেও পুলিশ নানাভাবে জিজ্ঞাসাবাদ করেছে, এবং একটা বিষয়ে তারা নিশ্চিত হয়েছে, শ্যালক এই জাভেদ আহমেদ মুন্সির স্বরূপ, অর্থাৎ তার যে মূল যে তার হচ্ছে সে একজন জঙ্গি এবং জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, সেই বিষয়টা সম্পর্কে অবহিত ছিল না। খুব স্বাভাবিকভাবেই তাদের পরিবারের একজন সদস্য হিসেবে তিনি এখানে এসছিলেন এবং সেখানে থাকছিলেন। ফলে তার পক্ষে এই জাভেদ আহমেদ মুন্সির গতিবিধি বা এমন কিছু সন্দেহজনক থাকেনি যেখান থেকে তিনি সন্দেহ করতে পারেন যে সে এখানে কোনো ধরনের জাল বিস্তার করার চেষ্টা করছিল, সাংগঠনিক কোনো যোগাযোগ করছিল, সেই বিষয়টা স্পষ্ট নয়। এবং সেই জায়গা থেকেই মোবাইলটা এই মুহূর্তে সব থেকে বড় হাতিয়ার পুলিশের কাছে। তারা সেই মোবাইল থেকে দেখার চেষ্টা করছেন কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল, কারোর মাধ্যমে এখানে অন্য কোথাও যোগাযোগ হয়েছিল কিনা, সেই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করছেন। বেশ বেশ, সিজার, যে বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই বাড়ির ছবি একবার আমি পিসিআরকে বলবো ফুল স্ক্রিন করে যদি দেখানো সম্ভব হয়। গুলশান হাউস এই বাড়ির নাম। দেখুন সেই বাড়ি, এই বাড়ি হচ্ছে শ্যালকের বাড়ি, মানে আহমেদ মুন্সির শ্যালক, যার নাম গুলাম গানাই, যার বাড়িতে সে এসেছিল, সেই গুলাম গানাইয়ের বাড়ি দেখুন। গুলাম গানাইয়ের এই বাড়ি থেকে, ক্যানিংয়ের এই বাড়ি থেকে গ্রেফতার করা হয় জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে। তেহরিকুল মুজাহিদিনের জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি।
বেশ, সুকান্ত মজুমদারের কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, একবার শোনাই আপনাদের। দেখুন, যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, উর্দু ভাষা মানুষকে শিখতে হবে, বাংলায় একসময় উর্দু ভাষাভাষী লোকের সংখ্যা বেশি হবে, সেই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়বে না তো কি বিজ্ঞানী ধরা পড়বে না? সেই রাজ্যে আপনি জঙ্গিই পাবেন, বিজ্ঞানী তো পাবেন না, বা অন্য কিছু পাবেন না। তো জঙ্গি ধরা পড়ছে, আর ওই পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না, ওরা শুধু ফোন দিয়ে আটতে পারে। জঙ্গি দেখুন, কেন্দ্র সরকারের ইনপুট হয়েছে, এনআইএ বা কেউ ধরে নিয়ে গেছে। শুনলেন সুকান্ত মজুমদার কি বলছেন, এবং তিনি কিন্তু সরাসরি এই রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলছেন, তাদের ব্যর্থতাকে তিনিও কিছুটা প্রকট করে বোঝাবার চেষ্টা করছেন। তার কারণ এই রাজ্য জঙ্গিদের জন্য সেফ করিডর হয়ে উঠছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভিন্ন মত পাওয়া গেল, কিন্তু আমরা আশা রাখবো যে জঙ্গিরা এসে লুকিয়ে থাকলেও এখানে তাদেরকে পাকড়াও করা যাবে। আমার সঙ্গে ছিলেন আমার দুই সহকর্মী, ধন্যবাদ জানাই। আমি কর্নেল ভাদুরীকেও ধন্যবাদ জানাই। একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকের পর আমি অন্য খবরের লেটেস্ট আপডেট নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন।